1982 থেকে 1990 প্রায় 9 বছরের সামরিক শাসন কর্মকাণ্ডে হুসেইন মোহাম্মদ এরশাদ হয়ে ওঠেন স্বৈর শাসক। বিশ্ব বেহায়ার তকমা নিয়ে শেষতক পতন 90-এর 6 ডিসেম্বর। তার আগে রক্তস্রোতে ভাসে ঢাকা, নূর হোসেন, ডাক্তার মিলনরা হয়ে ওঠেন গণ অভ্যুত্থানের প্রতীক। বিশ্লেষকদের মতে তিনটি শক্তি ছিল তখন সবচেয়ে কার্যকর: ছাত্রদের সংগঠিত নেতৃত্ব, রাজনৈতিক দলের ঐক্য এবং সাধারণ মানুষের অংশগ্রহণ, যা গণতান্ত্রিক যাত্রায় একটা মাইল ফলক। 90 সালের অভ্যুত্থান, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রাজনৈতিক দলগুলি এবং এর নেতৃত্বে বলা যেতে পারে ছিল ছাত্র সংগঠন। স্বৈর শাসক হয়ে ওঠার পরিপ্রেক্ষিত এই পতনের পরে আরেকটা গণতান্ত্রিক রাজনৈতিক ধারার সূচনা হয়েছিল 91 সালের নির্বাচনের মধ্য দিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, গণতন্ত্রের এই যাত্রা কিভাবে বাধাগ্রস্ত হলো যে 3 দশক পর ছাত্র জনতাকে নামতে হলো রাজপথে? এই ইতিহাসবিদ মনে করেন, স্বৈরাচারের উৎসমুখ ব্রিটিশ শাসন কাঠামোর সিলসিলা এখনো বহাল তবিয়তে। সকল রাজনৈতিক পক্ষের সচেতন প্রয়াস দরকার। তাছাড়া আমরা যেমন 90-এর গণ আন্দোলনের মধ্য দিয়ে একটা ক্ষণিক গণতন্ত্রের স্ফুরণ দেখেছি, আমরা 2024 সালের অগাস্টের পরে একটা ক্ষণিক গণতান্ত্রিক স্ফুরণ দেখেছি, অতটুকুই। এর সুফল ভোগ করার জন্য সকলের যে সম্মিলিত প্রচেষ্টা, সকলকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, সেটা এখনও আমরা দেখতে পাচ্ছি না। স্বাধীনতা, সার্বভৌমত্ব, সমৃদ্ধিতে বিশ্বাস করেন মনে প্রাণে, রাজনৈতিকভাবে বলেন, প্রশাসনিকভাবে হোক অথবা সাংবিধানিকভাবে হোক, এই জায়গাগুলোতে সংস্কার পরিবর্তন অবশ্যই প্রয়োজন। লাখো শহীদের রক্তের দামে কেনা। 34 বছর পরে সে বিশ্লেষকদের মত, 90-এর গণতান্ত্রিক চেতনা আজও জরুরি, কারণ দলাদলি, অবিশ্বাস এবং রাজনৈতিক অসহিষ্ণুতা গণতন্ত্রকে দুর্বল করেছে। তাই স্বৈরাচার পতন দিবস শুধু স্মরণ নয়, একটি সতর্ক বার্তাও। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।